তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে দরজায় কড়া নাড়ছে? ইরান ইসরায়েল সংঘর্ষ কি সত্যি বিশ্বের শক্তিধর দেশগুলোকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আর এমন এক বিশ্ব অস্থিরতার সময় ভারতের ভূমিকা কি হতে পারে? শান্তির পতাকা হাতে বিশ্বকে রক্ষা করা, নাকি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে একেবারে দিশেহারা হয়ে পড়া? এই সব প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল তথ্যের সম্ভার অবশ্যই সাবস্ক্রাইব করুন। গল্পটা শুরু হয় 2025 সালের মাঝামাঝি। উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল অভিযোগ করে যে ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাও একাধিক ছবি আর রিপোর্ট পেশ করে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সত্যি ইরানের নাতানজ ও ফোর্ডে পারমাণবিক একটা যে বেস আছে সেখানে একটা অস্বাভাবিক তৎপরতা দেখা দিচ্ছে। এবার প্রশ্ন উঠবেই যে কেন এত তৎপরতা হঠাৎ বেড়ে গেল? এই পরিস্থিতিতে ইসরায়েল কিন্তু চুপ করে বসে থাকেনি। তারা কি করলো? হঠাৎ করে একটা রাতে আকাশপথে হামলা চালিয়ে দেয় ইরানের একটা গোপন নিউক্লিয়ার বেসে। এবার আঘাত এতটাই তীব্র ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে। ওইখানে থাকা একাধিক বিজ্ঞানী তারা নিহত হন। ইরানও প্রতিশোধ নেয় খুব দ্রুত। তেল আভিভে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে। ইসরায়েলের আয়রন ডোম কিছুটা ঠেকাতে পারলেও জনজীবনে কিন্তু একটা বিশাল ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু নাগরিকের মৃত্যু হয়। এবার এই যে দুই দেশের লড়াই যেন একটা আগ্নেয়গিরির মতো, মানে জাস্ট বিস্ফোরণে আবার ছিটকে পড়লো অন্য শক্তিধর দেশগুলো। সেগুলো কিরকম? মানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ালো, একযোগে 3টে ইরানি পারমাণবিক কেন্দ্রে হামলা চালালো। অপারেশন মিডনাইট হ্যামার নামে পরিচিত এই যে অভিযানটা করা হয়েছিল, এটা কিন্তু ইরানের সামরিক যে কাঠামো সেটাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। আর এই আঘাতে ইরানে কিন্তু শুধু রক্ত ঝরে না, ইরান তার সম্মানও কিছুটা হারায়। এই হামলার পরে রাশিয়াও এই আঘাতে চুপ থাকে না। তারা বলে ওঠে যে প্যান্ডোরার বক্স খুলে গেছে। তাদের মতে এই যে সংঘর্ষ শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, বরং বিশ্বব্যাপী একটা অস্থিরতার বারুদ। রাশিয়া সরাসরি যুদ্ধে না নামলেও তারা কিন্তু তাদের নৌবাহিনী কাস্পিয়ান আর ভূমধ্যসাগরে অবস্থান করে নেয়, কারণ আমেরিকান যে সামরিক ঘাঁটিগুলো তার চারপাশে ঘনিয়ে আসে বেশ কিছু রুশ ড্রোন আর সাবমেরিন। আসলে তারাও কিন্তু এক প্রকার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এটা ধরেই নেওয়া যায়। চীন আবার তখন কি করছে? তখন চীন নিজের কূটনৈতিক চাল চেলে বলছে, আরে আমরা তো শান্তিই চাই। কিন্তু একই সাথে তারাও আবার দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করে রেখেছে। ভারত মহাসাগর হয়ে উঠেছে উত্তেজনার নতুন ক্ষেত্র। বিশ্ব অর্থনীতি কিন্তু খুব টালমাটাল এই যুদ্ধের পরিস্থিতিতে। তেলের দাম হু হু করে বাড়ছে, বাজারে অস্থিরতা বাড়ছে, শিপিং লাইনে অনেক দেরি হচ্ছে, আর মানুষের মনের আতঙ্ক সেটা আর যাবে কোথায়? এবার একবার ভাবুন, যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে আমাদের ভূমিকা কি হবে? অর্থাৎ ভারত কিভাবে যুদ্ধে অবতীর্ণ হবে? একটা দেশ যখন একসাথে রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, ইরান, আরব দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের সঙ্গে সম্পর্ক রাখে, তখন সে যে কোনো যুদ্ধের সময় অবশ্যই সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যালেন্সিং পাওয়ার হিসেবে গড়ে উঠবে। মানে নিজেকে সেভাবেই কিন্তু দেখানোর চেষ্টা করবে, প্রথমে ব্যালেন্স করার চেষ্টা করবে। আর ভারত ঠিক এই অবস্থানেই দাঁড়িয়ে আছে। যুদ্ধ যদি লাগে তাহলে প্রথমেই আন্তর্জাতিক মহলে দুটো ভাগ হবে। একদিকে থাকবে আমেরিকা, ইসরায়েল, ইউরোপের দেশগুলো, মানে ন্যাটো রিলেটেড যে দেশগুলো রয়েছে তারা। অন্যদিকে থাকছে রাশিয়া, ইরান, চীন, সম্ভবত উত্তর কোরিয়াও থাকতে পারে। এই দুই পক্ষ নিজেদের স্বার্থে তাদের যারা যারা মিত্র দেশ আছে তাদের কিন্তু আবার একত্রিত করবে। অতএব এই শক্তিটা কিন্তু আরো বাড়তে থাকবে দুদিকেরই। তখন কিন্তু যুদ্ধ আরো ভয়াবহ আকার নেবে, সেটা আমরা বুঝতেই পারছি। এবার আমেরিকা চাইবে যে ভারত তাদের সঙ্গেই থাকুক, কারণ ভারতের কাছে আছে শক্তিশালী সেনাবাহিনী, জনসংখ্যার শক্তি, প্রযুক্তি, প্রশিক্ষিত বাহিনী এবং ভূ রাজনৈতিক অবস্থান। আমেরিকা জানে যদি ভারত পাশে থাকে তাহলে শুধু সামরিক নয়, কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবেও একটা বিশাল জয় হবে তাদের জন্য। ইসরায়েলও কিন্তু ভারতকে পাশে চাইবে, কারণ ইসরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্ব বহুদিনের।
অস্ত্র, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি সব দিক থেকেই কিন্তু ভারত আর ইসরায়েলের সম্পর্ক খুব দৃঢ়। ইসরায়েল জানে ভারত পাশে থাকলে এশিয়ার একটা শক্ত ঘাঁটি তৈরি হবে তাদের জন্য। এবার অন্যদিকে রয়েছে রাশিয়াও একটা বেশ বড় শক্তি, তারাও কিন্তু চুপ করে থাকবে না। আবার রাশিয়াও ভারতের বহুদিনের বন্ধু, কারণ ভারতের সবচেয়ে বেশি অস্ত্র আসে কিন্তু রাশিয়া থেকে। ব্রিক্স জেট, রুশ তেল, পারমাণবিক প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা এই সবই রাশিয়ার সঙ্গে ভারতকে এক সুদৃঢ় সম্পর্কের বন্ধনে বেঁধে রেখেছে। চীন তখন ইরান আর রাশিয়ার দিকে ঝুঁকবে, কিন্তু ভারত ও চীনের সম্পর্ক আবার খুব তিক্ত। চীন ভারত সীমান্তে সংঘর্ষ, ডোকলাম, গালওয়ান সবই ভারতকে সতর্ক করে রেখেছে। তাই চীনের যে জোটে ভারত যাবার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, বা নেই বললেই চলে, কারণ যেই জোটে চীন থাকবে সেই জোটে কিন্তু ভারত হয়তো নাও থাকতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে ভারত করবেটা কি? যুদ্ধ যদি শুরু হয় তাহলে ভারত প্রাথমিকভাবে নিরপেক্ষ থাকারই চেষ্টা করবে, কারণ ভারতের প্রধান নীতি হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক, নো আননেসেসারি ওয়ার। ভারত মানবিক সাহায্য দেবে, হয়তো শরণার্থী উদ্ধারে এগিয়ে আসবে বা জাতিসংঘে শান্তি স্থাপনের একটা সক্রিয় ভূমিকা পালন করবে। কিন্তু সবসময় তো নিরপেক্ষ থাকা যায় না, কিছু কিছু সময় আবার নিজের অবস্থানটাও স্পষ্ট করে দেখাতে হয়, সেটারও প্রয়োজন আছে। এবার এই যুদ্ধ যদি ভারতীয় স্বার্থে আঘাত হানে, যেমন এই যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে তেল সরবরাহে একটা বাধা আসে, তাহলে কি হবে? তখন তো আমাদের তেল রপ্তানি অনেকটাই বন্ধ হয়ে যাবে। কিংবা চীন বা পাকিস্তান যুদ্ধের সুযোগ নিয়ে যদি ভারতের সীমান্ত জায়গায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে কি ভারত নিরপেক্ষতা ছেড়ে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে না? নিতে তো বাধ্য হবেই, কারণ নিজেদের তো আগে বাঁচাতে হবে। তখন ভারতের সম্ভাব্য অবস্থান হবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের পাশে, কারণ আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি যেমন কমকাসা, বেসা, লেমোয়া এগুলো ভারতকে প্রযুক্তিগত সুবিধা দেয়। এগুলো কি সেটা ডিটেলসে কিছুটা আমি লিখেছি ডেসক্রিপশনে, কিন্তু আরও কিছুটা যদি আপনারা জানতে চান অন্য একটা ভিডিওতে বলা হবে। ভারত এখন মার্কিন স্টিলথ ড্রোন, হেলিকপ্টার, মিসাইল সিস্টেম ব্যবহার করছে। ইসরায়েলের সঙ্গে ভারতের আবার ডিফেন্স প্রযুক্তি, সাইবার সহযোগিতা, স্পাই স্যাটেলাইট সবই যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে কাজ করতে প্রস্তুত। ভারত যদি এই দুই দেশের সাথে থাকে তবেও কিন্তু ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে, কিন্তু হয়তো সরাসরি রাশিয়ার পাশে যুদ্ধে নামবে না, কিন্তু রাশিয়াও তো ভারতের বন্ধু। এখন আসি ভারতের সামরিক কিছু প্রস্তুতির কথায়। ভারতের সেনাবাহিনী কিন্তু এখন বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম আর অভিজ্ঞ একটা বাহিনী। স্থলসেনার মধ্যে আমাদের রয়েছে পাকিস্তানে সীমান্তে ও চীনের বিপরীতে আগেই অভিজ্ঞ, তারা আগেই যুদ্ধ করেছে। বিমান বাহিনীর ক্ষেত্রে রাফেল, সুখোই, তেজস, AWACS এর মতো শক্তিশালী প্ল্যাটফর্মে সজ্জিত রয়েছে। আর আমাদের নৌবাহিনী ভারত মহাসাগরে প্রতিদ্বন্দ্বী একমাত্র শক্তি, যাদের ক্যারিয়ার, সাবমেরিন, যুদ্ধজাহাজ সবই আছে। ভারতের আরও রয়েছে নিউক্লিয়ার ট্রায়াড, মানে স্থল, আকাশ ও সমুদ্র থেকে পারমাণবিক প্রতিশোধ চালাতে সক্ষম। যদিও ভারত কিন্তু পারমাণবিক নীতিতে নো ফার্স্ট ইউজ, মানে তবে প্রতিশোধ যদি হয় তা হবে ধ্বংসাত্মক। সাইবার ফ্রন্টে ভারত প্রতিনিয়ত আপগ্রেড করছে নিজেকে। DRDO, ইসরো, NTRO একত্রে ডিজিটাল নিরাপত্তা, স্যাটেলাইট নজরদারি এবং অ্যালগরিদম ভিত্তিক প্রতিক্রিয়া সক্ষমতা গড়ে তুলছে। অর্থনৈতিকভাবে যুদ্ধকালে যখন কোনো দেশ থেকে আমাদের কোনো কিছু আমদানি রপ্তানি হবে না, তখন কি হবে? তখন কিন্তু ভারত নিজের বাজার এবং অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা চালিয়ে যাবে। মানে যেটা আমরা মাঝে মাঝে শুনি না, মেক ইন ইন্ডিয়া, এই যে প্রোগ্রামটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাপারটা, মানে সব কিছু ভারতেই, মানে নিজের দেশেই কিন্তু আমরা কাঁচামাল থেকে পুরো জিনিসটা প্রস্তুতি করা, এটা মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের আন্ডারে পড়ছে। তো সেই প্রোগ্রামটা কিন্তু আরও স্ট্রংভাবে আমরা চালু করতে পারবো। এই সময় নিজস্ব অস্ত্র উৎপাদন করাও সম্ভব হবে। আর ভারতের সবচেয়ে বড় শক্তি কি বলুন তো? সবচেয়ে বড় শক্তি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয় যে ভারতের সবচেয়ে বড় শক্তি কি হতে পারে। আমার তো মনে হয় ভারতের সবচেয়ে বড় শক্তি হলো ভারতের জনগণ, মানে আমরা। যখন জাতি বিপদের মুখে, তখন ভারতীয়রা সব ভেদাভেদ ভুলে কিন্তু এক হয়ে যায়। সে কৃষক হোক, শ্রমিক হোক, কোনো শিক্ষার্থী হোক, ডাক্তার হোক, বিজ্ঞানী হোক, আমরা সবাই এক হয়ে উঠি দেশের জন্য। যুদ্ধের সময় জনগণের সাহস, সহনশীলতা
আর সংকল্প বিশ্বকে দেখিয়ে দিতে পারে যে কেন ভারত শুধুমাত্র একটি দেশ নয়, এক আদর্শের নাম। শেষে একটাই কথা বলবো, ভারত হয়তো যুদ্ধ চায় না, কিন্তু যদি যুদ্ধ বাধে, কারণ যুদ্ধ তো আমাদের হাতে নেই, বিশ্বের বড় বড় শক্তিগুলো কি চায় তার ওপরেও কিছুটা নির্ভর করতে হয় আমাদের, তাহলে কিন্তু ভারত শুধু অস্ত্র নয়, তার মানবতা, তার নেতৃত্ব, যুক্তি আর নীতির শক্তিতে যুদ্ধ করবে। আর হয়তো এই কারণেই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি আসে, তবে তার ইতিহাসে ভারতের নাম লেখা থাকবে শান্তির প্রতীক হিসেবে, নেতৃত্বের প্রতীক হিসেবে, আর সাহসের এক দীপ্ত মূর্তির মতো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমাদের চ্যানেল তথ্যের সম্ভার অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।